বর্ণপরিচয় কবি তরুণ সান্যাল। দেউড়ির সামনে টুলে বসে মস্ত গোঁফ উর্দি ও নিষেধ। একটি দুটি নীল বাঁশ উড়ে আসছে, ছুঁয়ে যাচ্ছে হাওয়ায় শ্যাম্পুর হালকা গোলাপ বা ল্যাভেন্ডার জুঁই, এবং স্বর্গের ভাষা জলের ওপরে জলপাতে। এবং মার্বেল সিঁড়ি বেয়ে উঠে যাচ্ছে দ্রুত স্যাচেল টিফিন বাক্সে মায়েদের স্টেটাস সিম্বল হয়ে পরিদের শিশু, বাবাদের আকাঙ্ক্ষা ও ব্যয় হয়ে ভারতের ভাবী শাসকেরা। দেউড়ির অনেক বাইরে বুকে চেপে ভাঙা স্লেট, বর্ণপরিচয়, তালিমারা ছেঁড়া প্যান্ট, বুকের বোতামহীন সস্তা শার্ট ঠেলে ওঠা পাঁজর কণ্ঠায় এক শিশু। এইসব দেবদূতদের দেখে, এইসব ভবিষ্যৎ প্রভু পত্নীদের দেখে চিনে নিচ্ছে বর্ণপরিচয়। প্রাসাদ ও বস্তি নিয়ে, প্রাচুর্য ও ক্ষুধা নিয়ে দেউড়ির ভিতরে বাইরে বয়ে যাচ্ছে একটাই কলকাতা। খোকা, তোর আরও ঢের মন দিয়ে বর্ণপরিচয় শেখা চাই। খোকা, তোর ভাঙা স্লেটে আঁকা বাঁকা অক্ষরের ঢঙে মহাদেশ মহাসাগরের নকশা, মহাবিশ্ব, সৌরলোক, ফসলে ও যন্ত্রে, পাখি, নদীর কাকলি নিয়ে গোটা মানুষের ছবি ফুটে ওঠা চাই। আমার তো চলে গেল ত্রস্ত দিন লাঙলের বাঁটে হাত রেখে, আমার তো বয়ে যায় ভরা বেলা যন্ত্রের পাঞ্জায় হাত রেখে, আমার তো পদপাতে পিচের গরম চুমা, অনাবৃষ্টি উচ্ছেদ বা ছাঁটাই মিছিলে। খোকা, তোকে জানতে হবে পৃথিবীটা বদলে দিতে কতখানি ধৈর্য পেতে হয়। খোকা, তোকে আমাদের সময়ে সমুদ্র মন্থন করে কেশর বাঁ হাতে ধরে বশ মানাতে হবে উচ্চৈঃশ্রবা। না, কোনো আপিস ঘরে টাই প্যান্টে জরদগব দম্ভ নয়, তোকে নিতে হবে এই শশাগড়া ধরিত্রীর কঠিন দায়িত্ব, শান্তি সমৃদ্ধির দায়। এখনই সময় খোকা, ভালো করে শেখ। এখনই সময় খোকা, ভালো করে চোখ মেলে দেখ। এখনই সময় খোকা, তোর বর্ণপরিচয় আমাদের স্বপ্ন, ভাবি কাল। কবি তরুণ সান্যালের রচিত বর্ণপরিচয় এই কবিতাটিতে মূলত দেখানো হয়েছে উচ্চবিত্ত আর নিম্নবিত্ত সম্প্রদায়ের জীবনধারার যে প্রভেদ, সেইটাকে। দেউড়ির সামনে টুলে বসে মস্ত গোঁফ উর্দি ও নিষেধ, এর মানে উচ্চবিত্ত সম্প্রদায়ের যে আবাসস্থল হয় বা যে হাউজিং কমপ্লেক্স হয়, তার সামনে সিকিউরিটি গার্ড বসে আছে, তার সামনে দিয়ে উড়ে যাচ্ছে নীল বসন পরিহিত মানুষজন, ছুঁয়ে যাচ্ছে হাওয়ায় শ্যাম্পুর হালকা গোলাপ বা ল্যাভেন্ডার জুঁই। হাওয়ায় মানুষের শ্যাম্পুর হালকা গন্ধ ভেসে যাচ্ছে, আর স্বর্গের ভাষা জলের ওপরে জলপাতে। অর্থাৎ দেউড়ির ভিতরে কলকাতার যে রূপটা এখানে ফুটে উঠছে, সেই কলকাতার রূপের মধ্যে একটা বিশাল জৌলুস আছে, একটা বিশাল উচ্চবিত্ত সম্প্রদায়ের প্রভাব রয়েছে। সেই প্রভাব কি না, সেই হাউজিং কমপ্লেক্সের মধ্যে ফোয়ারা রয়েছে, মার্বেল সিঁড়ি বেয়ে উঠে যাচ্ছে দ্রুত স্যাচেল টিফিন বাক্সে মায়েদের স্টেটাস সিম্বল হয়ে পরিদের শিশু। পরিদের শিশু কেন বলছে না, উচ্চবিত্ত সম্প্রদায়ের যে বাচ্চারা থাকে তাদের বড় হওয়ার যে প্যাটার্ন থাকে, তাদের যে জীবনযাপন থাকে, সেইগুলো অত্যন্ত অন্যরকম হয় এবং সেই মানটাও যথেষ্ট উচ্চ রকমের হয় বা উঁচু ধরনের হয়। সেই জন্য তাদেরকে বলা হচ্ছে পরিদের শিশু, যেহেতু তারা খুব আরামদায়ক জীবন যাপন করে। মার্বেল সিঁড়ি বেয়ে উঠে যাচ্ছে, এই মার্বেল সিঁড়ি কোথাও সেই উচ্চবিত্ত সম্প্রদায়ের যে জীবনযাপন তার সিম্বল, আর দ্রুত স্যাচেল টিফিন বাক্সে মায়েদের স্টেটাস সিম্বল। অর্থাৎ বাচ্চাগুলোর যে জীবনযাপন, বাচ্চাগুলোর জীবনযাপনের সাথে জড়িয়ে রয়েছে এই টিফিন বক্স, কারণ তারা শিশু, তারা স্কুল যাবে, তাদের স্কুলের বেসিক যে ইনগ্রেডিয়েন্টস তাদের মধ্যেই পড়ছে এই টিফিন বক্স। এই স্যাচেল টিফিন বক্স বহন করছে মায়েদের স্টেটাস সিম্বলের চিহ্ন বা মায়েদের স্টেটাসের
সিম্বল। কেন না, যেহেতু তারা অত্যন্ত উচ্চবিত্ত, তাই তাদের খাওয়া দাওয়া, জীবনযাপন, জিনিস নির্বাচন, অর্থাৎ যে ধরনের জিনিস তারা ব্যবহার করে, এই সবই তাদের যে উচ্চবিত্ত দশা সেটাকে প্রমাণ করে দেয়। আর এখানে মায়েদের স্টেটাস সিম্বল, স্টেটাস অর্থাৎ তাদের যে সামাজিক স্তর বা অর্থনৈতিক যে স্তর, তার চিহ্ন। মায়েরা তাদের বাচ্চাদেরকে এইভাবে প্রেজেন্ট করছে যেন তাদের মায়েদের যে স্টেটাস মেনটেন করবার বাসনা বা স্টেটাস মেনটেন করবার ইচ্ছে, সেটার একটা প্রতিফলন গিয়ে পড়ছে সেই বাচ্চাটির জীবনযাপনের ওপরে। তাই এইটিকে বলা হচ্ছে মায়েদের স্টেটাস সিম্বল হয়ে যাচ্ছে সেই পরিদের শিশুরা, অর্থাৎ সেই বাচ্চাগুলো বহন করছে তাদের মায়েদের স্টেটাস মেনটেন করবার চিহ্নগুলো। বাবাদের আকাঙ্ক্ষা ও ব্যয় হয়ে ভারতের ভাবী শাসকেরা, এই শিশুগুলোই বহন করছে বাবাদের আকাঙ্ক্ষা অর্থাৎ এক্সপেকটেশন বা প্রত্যাশা। তাদের বাবারা এই শিশুগুলোর ওপরে একটা প্রত্যাশা রেখে দেয় যে সেই শিশুটি যেন বড় হয়ে সেই স্টেটাসটাকে মেনটেন করতে পারে। আর ব্যয়, বাবারা তাদের জন্য খরচও করে সেই একই উদ্দেশ্য নিয়ে, যাতে তারা সমাজের সেই স্তরটাকে বহন করতে পারে, সেই স্তরটাকে মেনটেন করতে পারে। আর এরাই ভারতের ভাবী শাসক। ভারতের ভাবী শাসক এই কথাটা দুটো অর্থে এখানে রয়েছে। ভাবী শাসক অর্থে যে শিশুরা আজকে শিশু, আজ থেকে 20 বছর বাদে বা একটা সময়ের পরে তারাই একজন পরিণত মানুষ হিসেবে সমাজে প্রেজেন্টেড হবে। সেই মানুষগুলোর ওপরেই নির্ভর করবে দেশের ভবিষ্যৎ, দেশের যাবতীয় কর্মকাণ্ড, যাবতীয় যা কিছু সেই মানুষগুলোর দ্বারাই নির্ধারিত হবে। এই একটা অর্থে এই ভাবী শাসক কথাটা এখানে গুরুত্বপূর্ণ। আবার এই ভাবী শাসক কথাটার আরেকটা মানে হয়, সেটা হচ্ছে যেহেতু তারা অত্যন্ত অর্থবান পরিবারের ছেলে মেয়ে, কাজেই তারা সমাজের সমস্ত ওপরতলার দিকগুলোকে নিজেদের আওতাবন্দি করে রাখতে পারবে বা নিজেদের আয়ত্তে রাখতে পারবে, নিজেদের অধীনে রাখতে পারবে। তারা সমাজের উঁচু জায়গাগুলোতে থাকবে, যার ফলে তারা একটা বড় অংশে শাসন করতে পারবে। তাদের অধীনে অনেক মানুষের জীবন থাকবে। এই জায়গা থেকেও এই ভাবী শাসক কথাটা এখানে ব্যবহার হয়েছে। চলে যাচ্ছি দ্বিতীয় স্ট্যান্জায়। দেউড়ির অনেক বাইরে বুকে চেপে ভাঙা স্লেট, বর্ণপরিচয়, তালিমারা ছেঁড়া প্যান্ট, বুকের বোতামহীন সস্তা শার্ট, ঠেলে ওঠা পাঁজর কণ্ঠায় এক শিশু। অর্থাৎ দেউড়ির বাইরে কলকাতার একটা সম্পূর্ণ আলাদা রূপ এখানে দেখানো হয়েছে। দেউড়ির বাইরের এই রূপটা কি না, সম্পূর্ণ বিপরীত একটা রূপ। সেই রূপে আমরা দেখতে পাচ্ছি যে সেই রাস্তা দিয়ে ছেঁড়া প্যান্ট পরা, তালিমারা জামা কাপড় পরা, বুকের বোতামহীন সস্তা শার্ট পরে একটি শিশু হেঁটে যাচ্ছে। তার জামা কাপড়ের এতটাই ছিন্ন দশা যে তার পাঁজর, হাড়, এই ব্যাপারগুলো স্পষ্ট হচ্ছে। তার বুকে ভাঙা স্লেট আর বর্ণপরিচয় রয়েছে। সে দেখছে যে এই দেউড়ির ভেতরে একটা অন্য জীবন, দেউড়ির বাইরে তার জীবনটা সম্পূর্ণ আলাদা। সে তফাৎটা বুঝে নিচ্ছে। সে চিনছে যে তার হাতে যে বর্ণপরিচয় বা ভাঙা স্লেটটা রয়েছে, সেই বর্ণপরিচয়টা তাকে সেই জায়গা অবধি পৌঁছতে সাহায্য করবে। এখানে বর্ণপরিচয় কথাটা শিক্ষা সিম্বল হিসেবে ব্যবহার হয়েছে, অর্থাৎ শিক্ষাই সেই জিনিস যা মানুষের ভেতরকার অন্ধকারকে আলোতে পরিণত করে, মানুষকে যে কোনো জায়গা থেকে উন্নত করতে পারে। এবং এই শিক্ষাই পারে এই বাচ্চাটিকে একটা বেটার লাইফস্টাইল পরবর্তীকালে দিতে, একটা ভালো জীবন দিতে। সেই জন্য যখনই শিশুটি এই তফাৎটা দেখছে যে দেউড়ির ভেতরে উচ্চবিত্ত সম্প্রদায়ের অন্য ধরনের জীবন আর তার জীবন আরেক ধরনের, সে দরিদ্র, তার জীবনযাপন সেই রকম, তার জীবনযাপনে অভাবটাই মূল কথা। সে সেই অভাবটা দেখে
দেউড়ির ভিতরকার মানুষদের চালচলন, জীবনের ধরন এগুলো দেখে চিনে নিচ্ছে বর্ণ পরিচয়। সে চিনছে শিক্ষার প্রয়োজনীয়তাকে, সে বুঝছে যে তার শিক্ষিত হওয়াটা কতখানি ইম্পর্ট্যান্ট। এই শিক্ষার দ্বারাই সে ওই একটা বেটার লাইফস্টাইলে যেতে পারবে। এই শিক্ষাই তাকে সমাজের যে বৈপরীত্য, উচ্চ নীচ ভেদাভেদ, এতটা বিপরীত গতিবিধি সমাজের, এটাকে বদলাতে সাহায্য করবে। কারণ একটা সিস্টেমকে বদলাতে গেলেও শিক্ষাই লাগে। শিক্ষাই পারে মানুষের ভেতরকার অন্ধকারকে আলোতে রূপান্তরিত করতে। যে কোনো সিচুয়েশনকে পরিবর্তিত করবার জন্য যে শক্তি দরকার হয় সেটাও প্রোভাইড করে এই শিক্ষাই। অর্থাৎ এই শিক্ষাই মানুষকে সমস্ত জায়গায় উন্নত করতে, আরও উঁচুর দিকে যেতে, আরও ভালো হতে সাহায্য করে। তাই এই তফাৎটাই এই শিশুটিকে চেনাচ্ছে যে বর্ণপরিচয় কী, অর্থাৎ শিক্ষা কী জিনিস। তারপর বলছে যে প্রাসাদ ও বস্তি নিয়ে, প্রাচুর্য ও ক্ষুধা নিয়ে। কলকাতার এটা একটা বিশাল বড় স্বরূপ। কলকাতায় একদিকে তাকালে দেখতে পাওয়া যায় যে বড় বড় অট্টালিকা রয়েছে, যা কলকাতাকে জৌলুসে মুড়ে দিয়েছে, যেন কলকাতা ভীষণ উচ্চবিত্ত একটা শহর। আবার অন্যদিকে কলকাতায় তাকালে দেখা যায় ফুটপাতে ফুটপাতে মানুষের বাস, ত্রিপল দেয়া ছাউনিতে তারা বাস করছে, খাবারের অভাব। আবার আরেকদিকে বড়লোকদের পরিবারে জিনিসের এতটাই বেশি আয়োজন যে জিনিস ব্যবহারের অভাবে ফেলা যাচ্ছে। একদিকে মানুষ খেতে পাচ্ছে না, ডাস্টবিনে গিয়ে খাবার খুঁজছে, আবার অন্যদিকে খাবার এতটাই বেশি হচ্ছে যে তারা ডাস্টবিনে অবলীলায় খাবারগুলো ফেলে দিচ্ছে, অর্থাৎ অবলীলায় অপচয় করতে পারছে। প্রাসাদ আর বস্তি, প্রাচুর্য, ক্ষুধা, এই দুখানা শব্দ, টোটাল 4টে, কলকাতার যে বৈপরীত্য দশা সেটাকে বোঝাচ্ছে। এবং এই বৈপরীত্য, অসামঞ্জস্যতা অর্থাৎ অসমান অবস্থা, ভেদাভেদ, এই তফাৎ, এগুলোকে নিয়েই কলকাতা শহরটা রয়েছে। দেউড়ির ভেতরে বাইরে বয়ে যাচ্ছে একটাই কলকাতা, অর্থাৎ একটাই শহরের দুখানা রূপ। খোকা, তোর আরও ঢের মন দিয়ে বর্ণ পরিচয় শেখা চাই। এই মুহূর্তে কবির খোকাটির প্রতি আবেদন, অর্থাৎ সেই দরিদ্র শিশুটির প্রতি আবেদন যে তোকে আরও মন দিয়ে বর্ণপরিচয় শিখতে হবে। আগেই বলেছি বর্ণপরিচয়টা এখানে শিক্ষার সিম্বল, অর্থাৎ কবি বলছেন শিশুটিকে যে তাকে অনেক ভালো করে পড়াশোনা করতে হবে। খোকা, তোর ভাঙা স্লেটে আঁকা বাঁকা অক্ষরের ঢঙে মহাদেশ মহাসাগরের নকশা, মহাবিশ্ব, সৌরলোক, ফসলে ও যন্ত্রে, পাখি, নদীর কাকলি নিয়ে গোটা মানুষের ছবি ফুটে ওঠা চাই। কবি খোকাটিকে বা শিশুটিকে বলছেন যে তার এই ভাঙা স্লিটে সে যা কিছু শিখবে, অর্থাৎ যা কিছু শিক্ষা সে পাবে, তার মধ্যে নানা ধরনের বিষয় থাকবে। কখনো সে মহাদেশ মহাসাগরের নকশা শিখবে, কখনো মহাবিশ্ব সৌরলোকের কথা জানবে, কখনো ফসলের কথা জানবে, কখনো যন্ত্রের কথা জানবে, কখনো সে পাখি, নদীর কাকলি নিয়ে পড়াশোনা করবে। কিন্তু এই সমস্ত কিছুই তাকে যেন একটা সমগ্র মানুষ হিসেবে তৈরি করে, এটাই কবির দাবি। অর্থাৎ সে যেন শিক্ষার আলোয় সম্পূর্ণ একটা মানুষ তৈরি হয়। এত কিছু সে জানো, কিন্তু এই সব কিছুই তাকে প্রকৃত মানুষ হিসেবে গড়ে তুলতে সাহায্য করে। আমার তো চলে গেল ত্রস্ত দিন লাঙলের বাঁটে হাত রেখে, আমার তো বয়ে যায় ভরা বেলা যন্ত্রের পাঞ্জায় হাত রেখে, আমার তো পদপাতে পিচের গরম চুমা, অনাবৃষ্টি উচ্ছেদ বা ছাঁটাই মিছিলে। এখানে কবি নিজেকে সমাজের যে দরিদ্র সম্প্রদায়, তাদের যে কর্মজীবন, তাদের যে জীবনধারা, তাদের সাথে তুলনা করেছেন নিজেকে, তাদের প্রতিনিধি হয়ে কথাগুলো বলছেন। কবি বলছেন যে তার দিন কোনো ক্রমে চাষাবাদ করে কেটে গেছে, তার দিন কোনো ক্রমে কারখানায় কাজ করে যন্ত্রের পাঞ্জায় হাত রেখে কেটে গেছে। আর তাদের জীবনে অনাবৃষ্টি, তারপর ছাঁটাই মিছিল, কর্মী ছাঁটাই,
তার জন্য মিটিং মিছিল এইসব লেগে থাকে। এই সমস্ত কিছুতেই তাদের জীবন কেটেই গিয়েছে। আবার তাদের দৈনিক যে শ্রম বা দৈনিক যে পরিশ্রম তাও অত্যন্তই বেশি পরিমাণের হয়ে থাকে। তাই বলছে, আমার তো পদপাতে পিচের গরম চুমা। তাদের যে তীব্র পরিশ্রম করতে হয়, সেখানে যে কোনো ধরনের ঋতুর যে জটিলতা থাকে, যে কোনো ধরনের সিজনাল যে ডিফিকাল্টিসগুলো থাকে, এই সমস্ত কিছুকেই তাদেরকে ওভারকাম করতে হয়। তাদের দিন এইভাবেই কেটে গেছে, তাদের দিন এইভাবেই চলছে। এখানে কবি নিজেকে একজন ফাদার ফিগার হিসেবেও কল্পনা করেছেন বা ফাদার ফিগার হয়ে প্রতিনিধিত্ব করেছেন। একজন বাবা তার সন্তানের জন্য ভীষণ পরিশ্রম করে, বিশেষত একজন দরিদ্র পরিবারের বাবা বা একটু নিম্নবিত্ত পরিবারের বাবারা বা বাবা স্থানীয় মানুষেরা, তারা ভীষণ পরিশ্রম করেন। দৈনন্দিন জীবনে যাবতীয় যা জটিলতা আছে সব কিছুর সাথেই যুঝে নেন কেবলমাত্র পরিবারকে ভালো রাখবেন বলে, সন্তানদের একটা ভালো জীবন দেবেন বলে। এখানে কবি সেই মানুষগুলোর প্রতিনিধি হয়ে তার বক্তব্য রেখেছেন। খোকা, তোকে জানতে হবে পৃথিবীটা বদলে দিতে কতখানি ধৈর্য পেতে হয়। কবি শিশুটির কাছে আবেদন জানাচ্ছেন যে শিশুটিকে জানতে হবে যে পৃথিবীটা সহজে বদলানো যায় না। পৃথিবীর সমস্ত নিয়ম, সমগ্র পৃথিবীটাকে বদলে দিতে গেলে প্রচণ্ড ধৈর্য লাগে। তবেই পৃথিবীর সমস্ত নিয়মকে বদলানো যায়, গোটা পৃথিবীর দৃষ্টিভঙ্গিকে, পয়েন্ট অফ ভিউকে বদলানো যায়। খোকা, তোকে আমাদের সময়ের সমুদ্র মন্থন করে কেশর বাঁ হাতে ধরে বশ মানাতে হবে উচ্চৈঃশ্রবা। এখানে উচ্চৈঃশ্রবা কথাটার মানে হচ্ছে ইন্দ্রের যে ঘোড়া তাকে উচ্চৈঃশ্রবা বলা হয়, কিন্তু এখানে উচ্চৈঃশ্রবাটা মানে সময়ের যে গতি, সময়ের গতি তো চলতেই থাকে, এটা কখনো থামে না। এখানে সময়ের গতি বোঝানো হয়েছে। কবি শিশুটিকে বোঝাচ্ছেন যে তাকে তাদের সময়টাকে কাটিয়ে, অর্থাৎ সেই সময়টাকে পরিবর্তন করে সময়ের কেশর বাঁহাতে ধরে সময়ের গতিটাকে বশ মানিয়ে পৃথিবীটাকে বদলে দিতে হবে। অর্থাৎ তাদের সময়ের যে নিয়ম কানুন, সময়ের যে সিস্টেম, সেই সমস্ত কিছুকে বদলাতে হবে। আর সেই বদলাতে সাহায্য করবে শিশুটিকে শিক্ষা। কবির বক্তব্যটি আরও সহজ করে বলা যায় যে কবি চান শিশুটি বুঝুক যে পৃথিবীটা সহজে বদলে দেওয়া যায় না। পৃথিবীটা বদলাতে গেলে অনেকটা ধৈর্য লাগে। একটা সময়ের যে সিস্টেম, একটা সময়ের যে গতি, প্যাটার্ন, সেটাকে বদলাতে গেলে অনেকটা সময় লাগে, অনেকটা পরিশ্রম লাগে। এই সবটা ব্যাপারেই কবি শিশুটিকে সচেতন করতে চান। না, কোনো আপিস ঘরে টাই প্যান্টে জরদগপ দম্ভ নয়, তোকে নিতে হবে এই শশা গড়া ধরিত্রীর কঠিন দায়িত্ব, শান্তি সমৃদ্ধির দায়। কবি শিশুটিকে আরও স্পষ্ট করে বলেছেন যে তিনি চান না শিশুটি কেবলমাত্র একটা এসি অফিসে টাই প্যান্ট পরে, স্যুট বুট পরে বসে থাক, সেই রকম একটি জড় বস্তু হোক, বরং চান যে পৃথিবী বদলানোর, পৃথিবীর সিস্টেম বদলানোর, সমস্ত নিয়ম কানুন ত্রুটিগুলোকে বদলে দেওয়ার দায়িত্বটি যাতে শিশুটি নিতে পারে। সাগরা ধরিত্রীর কঠিন দায়িত্ব, অর্থাৎ সমগ্র পৃথিবীকে বদলানোর কঠিন দায়িত্বটা যেন শিশুটি নিতে সক্ষম হয় বা নিতে পারে। আর পৃথিবীর শান্তি সমৃদ্ধির দায় শিশুটির উপরে কবি দিতে চান। কবি বলছেন, এখনই সময় খোকা, ভালো করে শেখ। কবি শিশুটিকে উদ্দেশ্য করে বলছেন যে এটাই সময়, এখন থেকেই ভালো করে শিখতে হবে, এখনই সময় ভালো করে সব কিছু বুঝতে হবে, সব কিছু দেখতে হবে। কারণ তার আজকের যে শিক্ষা অর্জন, অর্থাৎ তার আজকের যে বর্ণপরিচয় পাঠ, এই বর্ণপরিচয় পাঠ সমগ্র শিক্ষার পরিচয়, বা বলা যায় প্রাথমিক শিক্ষার পরিচয়। একটা মানুষের মানুষ হওয়ায় প্রাথমিক শিক্ষার বিশাল বড় অবদান থাকে, কারণ সমস্ত শিক্ষার শুরুটা হয়ই প্রাথমিক শিক্ষা দিয়ে। তাই বর্ণ পরিচয় থেকে তার যে শিক্ষাটা আজকে অর্জন হবে, সেইটাই তাকে পরবর্তীকালে একজন বেটার মানুষ হিসেবে সমাজে প্রতিষ্ঠিত করবে। আর যেহেতু সে একটা সময় গিয়ে পরিণত একজন মানুষ হবে, তাই তার ওপরেই দেশের স্বপ্ন, দেশের ভাবি কাল, তার অভিভাবকদের
ভাবিকাল, অভিভাবকদের ভবিষ্যৎ, একটা ভালো সম্ভাবনা অপেক্ষা করে আছে। সমস্ত কিছুই এই শিশুটির শিক্ষা অর্জনের উপরে নির্ভরশীল। এখানে শিশুটি সমস্ত শিশুর একটা প্রতিনিধি, যারা সমাজে স্ট্রাগল করছে, যারা সমাজে এই বৈপরীত্যর সাথে লড়ছে, যারা সমাজের এই উচ্চ নীচ ভেদাভেদ এই ব্যাপারটার সঙ্গে ক্রমাগত লড়াই করে একটা জায়গায় পৌঁছানোর চেষ্টা করছে। এই নিয়েই কবিতাটা।